পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, হামা শহরের কাছে বিদ্রোহীরা আসাদ সরকারের উপর চাপ বাড়ছে। পরে জানাবো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা। এদিকে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পটভূমি এখনও তৈরি হয়নি বলে মন্তব্য রাশিয়ার। জানাবো সংকট মোকাবেলায় পালিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনছে ইউক্রেন। এবং সর্বশেষ জানাবো কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে পরামর্শ দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হামা শহরের কাছে বিদ্রোহীরা আসাদ সরকারের উপর চাপ বাড়ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা দেশটির গুরুত্বপূর্ণ শহর হামার কাছাকাছি পৌঁছে গেছে দাবি করেছে। বিদ্রোহী গোষ্ঠী এবং পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এই অগ্রগতির সত্যতা নিশ্চিত করেছে। বিদ্রোহীরা জানিয়েছে তারা হামার উত্তরে অবস্থিত কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। এর মধ্যে মার শাহুর নামক একটি গ্রামও রয়েছে। প্রেসিডেন্ট আসাদের বাহিনীর শক্তিশালী অবস্থানের পরেও বিদ্রোহীদের এই অগ্রগতি নতুন করে সংঘাতকে উস্কে দিতে পারে। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার বৃহৎ শহর আলেপ্পো দখল করে নেয়, যা ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের পর তাদের অন্যতম বড় সাফল্য। এই আক্রমণের ফলে আসাদ সরকারের উপর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামায় নতুন করে সেনা পাঠানো হচ্ছে। হামা শহরটি ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। বিদ্রোহীদের বর্তমান অগ্রগতি সেই নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দামেস্ক চাইলে তেহরান সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় বিদ্রোহীদের সন্ত্রাসী হামলার বন্ধের আহ্বান জানিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি বলেছে, বাগদাদ নীরব দর্শনের ভূমিকা পালন করবে না। তিনি বিদ্রোহীদের পুনরুদ্ধারের জন্য সিরিয়ার উপর ইসরায়েলি বাহিনীর হামলাকে দায়ী করছেন। রাশিয়া বর্তমানে ইউক্রেনের যুদ্ধে লিপ্ত থাকায় সিরিয়ায় তাদের সামরিক সহায়তা কিছুটা সীমিত রয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে, ফলে সিরিয়ায় তারা নতুন যোদ্ধা পাঠানোর পরিকল্পনা করছে না। তবে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া যোদ্ধারা ইতোমধ্যেই সিরিয়ায় প্রবেশ করেছে। সিরিয়ার বিদ্রোহী সূত্র জানিয়েছে, হামার কাছে চলমান লড়াইয়ে এই মিলিশিয়ারা আসাদ বাহিনীর পক্ষে অংশ নিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সিরিয়া প্রশ্নে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। গতকাল নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যুতে ডাকা জরুরি বৈঠকে এই বাকবিতণ্ডা হয়। সম্প্রতি বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো আবার সিরিয়ায় বর্বর তাণ্ডব চালাতে শুরু করেছে এবং উত্তর পশ্চিমাঞ্চলে কিছু এলাকা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এ নিয়ে সিরিয়ার অনুরোধে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ডাকার প্রতি রাশিয়া, চীন এবং আলজেরিয়া সমর্থন দিয়েছিল। বৈঠকে কয়েকটি স্থায়ী ও অস্থায়ী সদস্য এবং সিরিয়া ও ইরানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বৈঠকের শুরুতেই সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গেইর অটো পেডারসন বলেন, সন্ত্রাসীদের তৎপরতা সিরীয় সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি জাতিসংঘে পাশ হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে দ্রুত আলোচনার মাধ্যমে সিরিয়ায় রক্তপাত বন্ধের আহ্বান জানান। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সিরিয়ার সন্ত্রাসদের পুনর্গঠন এবং মদত দেওয়ার জন্য সরাসরি আমেরিকা ও তার মিত্রদের দায়ী করেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, সন্ত্রাসীদের হামলার কারণে সিরিয়ার স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈঠকের সভাপতি এবং মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড সিরিয়া পরিস্থিতির জন্য আগের মতোই রাশিয়া এবং ইরান লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে দায়ী করেন। একইভাবে ব্রিটিশ রাষ্ট্রদূত সিরিয়া সংকটের জন্য রাশিয়া ও ইরানকে অভিযুক্ত করেন। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পটভূমি এখনও তৈরি হয়নি। কিভাবে ইউক্রেন যুদ্ধের ইতি টানা যায় সে বিষয়ে আলোচনার কোনো পটভূমি তৈরি হয়নি বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার তোড়জোড়ের মধ্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছে খবর আল আরাবিয়ার। তিনি বলেন, অনেক দেশ তাদের আঞ্চলিক নিরাপত্তা দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে। আমরা এসব দেশের জন্য কৃতজ্ঞ, যার মধ্যে
কাতারও রয়েছে। কাতার যুদ্ধের শুরু থেকে রাশিয়া থেকে ইউক্রেনীয় সেনাদের ফিরিয়ে আনার বিষয়টি মধ্যস্থতা করেছে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি পূর্ব আক্রমণ শুরুর পর থেকে এই যুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রাশিয়ার পার্লামেন্ট উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা সোমবার বলেছেন 2025 সালে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করা হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা করার জন্য প্রস্তুত এবং তিনি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের রেখা স্থির করতে রাজি হতে পারে। রুশ বাহিনীর বর্তমানে ইউক্রেনের প্রায় 20% এলাকা নিয়ন্ত্রণ করেছে এবং সম্প্রতি তারা যুদ্ধের শুরু থেকে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। সংকট মোকাবেলায় পালিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনছে ইউক্রেন। রাশিয়ার বৃহৎ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। বিশেষত পদাতিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সৈন্যের অভাব, চাপে পড়েছে তারা। এই পরিস্থিতিতে সেনা শূন্যতা পূরণে অনুপস্থিত কিংবা দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া সৈন্যদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর অফিসের তথ্যমতে 2022 সাল থেকে পর্যন্ত দায়িত্ব পালনে অনুপস্থিত থাকা এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রায় 95,000 মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় 2/3 মামলা শুধু 2024 সালেই করা হয়েছে। সম্প্রতি ইউক্রেনীয় সংসদ নতুন একটি আইন পাশ করেছে যেখানে প্রথমবার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকাকে অপরাধ হিসাবে গণ্য না করার বিধান রাখা হয়েছে। ফলে এই সেনারা নতুন করে সেবায় ফিরে আসার সুযোগ পাচ্ছেন। ইউক্রেনের এলিট 47তম ব্রিগেড তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সৈন্যদের পুনরায় যোগ দেওয়ার আহ্বান জানায়। ব্রিগেডের প্রধান নিয়োগ কর্মকর্তা জানিয়েছে এই আহ্বানের পর মাত্র 2 দিনে 100টির বেশি আবেদন জমা পড়েছে। আবেদন এত বেশি আসছে যে আমরা এটির প্রক্রিয়া শেষ করার আগেই নতুনগুলো এসে যাচ্ছে বলেন তিনি। কর্মক্লান্তি এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধরত থাকার কারণে অনেক সেনা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে অনুপস্থিত ছিলেন। কেবল গত মাসেই 6,000 সেনা তাদের দায়িত্বে ফিরে এসেছেন। এর মধ্যে নতুন আইনের বাস্তবায়নের 72 ঘণ্টার মধ্যে ফিরে এসেছেন 3,000 সেনা। কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হতে পরামর্শ দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য পরিণত হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ফ্লোরিডার মার-আ-লাগোতে কানাডার প্রধানমন্ত্রী ডাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় তিনি একথা বলেন। এর আগে ট্রাম্প ঘোষণা করেছেন হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরপরই তিনি 2 ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো সহ চীন থেকে আমদানি পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার সাথে 3টি দেশে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত সফরে আমেরিকায় যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-আ-লাগোতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করা হয়। 25% শুল্ক আরোপ করা হলে কানাডার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে চাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এমন মন্তব্য করার পর তিনি ট্রুডোকে বলেন কানাডা তাহলে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হয়ে যাক। এ সময় ট্রুডো সহ অন্যরা হেসে ওঠেন। ধারণা করা হচ্ছে এই কথা ট্রাম্প ঠাট্টা বলছেন। ট্রুডো বলেন কানাডা সমস্ত পণ্য ও পরিষেবা রফতানির 75% আমেরিকায় পাঠায়। এক্ষেত্রে উচ্চ শুল্ক বসালে তা কানাডার অর্থনীতির উপর খারাপ প্রভাব ফেলবে। জবাবে ট্রাম্প বলেন অটোয়া যদি সীমান্ত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতি সহ অন্যান্য সমস্যা সমাধানে ব্যর্থ হয় তাহলে কানাডার উচিত আমেরিকার 51তম অঙ্গরাজ্য পরিণত হওয়া। তিনি বলেন কানাডার সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি $100 বিলিয়ন বেশি।